দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতে দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছে আদালত। আইন অনুযায়ী আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। পরবর্তীতে 5 তারিখের পরে আমাদের সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয় এবং সকল সাক্ষী শুনানির শেষে আমরা আদালতের রায় আজকে পাই। আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চলছে, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঈদ যাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ, সড়ক নৌপথেও ভিড়। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এবারে পুরো আয়োজন। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করে আজ এ রায় দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ইশরাক হোসেনের আইনজীবীরা জানিয়েছেন 2020 সালের ওই নির্বাচনে ইভিএম মেশিনে ভোট জালিয়াতি ও ভোটারদের ভোটদানে বাধা প্রদান করা হয়। এগুলো উপেক্ষা করেই নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আজ কুমিল্লার মুরাদনগর উপজেলার কমপ্লেক্স মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। আসিফ মাহমুদ দাবি করেছেন, যারা চাঁদা নিচ্ছে তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। চাঁদাবাজদের হুঁশিয়ার করে স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। শহীদেরা যে জন্য রক্ত দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় বিভিন্নভাবে ঢাকা ছেড়েছেন নগরবাসী। যাত্রী চাপ সামলাতে কমলাপুর রেল স্টেশন থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সড়কপথেও ছিল যাত্রীদের বাড়তি ভিড়। ট্রেনের ঈদ যাত্রার চতুর্থ দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল কিছুটা বেশি। যানজটের ভোগান্তি এড়াতে ট্রেনে ঢাকা ছাড়েন অনেকে। যাত্রী চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার চালু করা হয় 5 জোড়া বিশেষ ট্রেন। বিনা টিকিটে ভ্রমণ এড়াতে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় টিকিট চেক করা হয়। ফলে কমলাপুর স্টেশনে অযাচিত কোনো ভিড় দেখা যায়নি। এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। আমি আমার দাদু বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করতে। অনেক খুশি, নানু বাড়িতে যাব। ঈদ মানেই তো একটা এক্সাইটমেন্ট। আমরা বাড়িতে যাব, সবার লাগে ঈদ করব, অনেক মজা করব। সবকিছু সুন্দর সাবলীল, কোনো হ্যারাসমেন্ট এখানে নেই। এই বছর মনে হচ্ছে যে ট্রেনের শিডিউল মিসিংটা মানে ওইভাবে হচ্ছে না। আগের যে ঝামেলা ছিল, ব্ল্যাকার বা অন্যান্য যে প্রবলেম ছিল স্টেশনের, এগুলি আর এখন হচ্ছে না। স্টেশন ম্যানেজার জানান, সব ট্রেনই সময় মতো স্টেশন ছাড়ছে। বৃহস্পতিবার ঢাকা ছাড়ে 70টি ট্রেন। আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস, কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। এদিকে পরিবার পরিজনের সাথে ঈদ করতে বাসেও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে টিকিট কাউন্টারে যাত্রীদের কোনো ভোগান্তি চোখে পড়েনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই তেমন যানজট। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় জেলা, হাইওয়ে এবং মহানগর পুলিশের সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। যানজট এড়াতে ঘরমুখো মানুষ আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ বাড়ে। সমস্যা হলো রাস্তাঘাটে চুরি ছিনতাইয়ের সমস্যা বেশি। পরে অনেক ছিনতাইকারী, অনেক কিছু ডাকাতি, অনেক কিছু বাইরে গেছে আর কি। রাস্তাঘাটে চলাফেরা ঝামেলা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চেষ্টা করেছি এই গাজীপুর চৌরাস্তাকে
এবং সকল রাস্তাকে স্মুথ করার জন্য যারা এখানে হকার ছিল হকার উচ্ছেদ করেছি এবং যাদের গাড়ি পার্কিং ছিল পার্কিংগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। এদিকে হাইওয়ে পুলিশ জানায় নিরাপত্তার পাশাপাশি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় ৫ শতাধিক পুলিশের পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। দীপ্ত বার্তাকক্ষ। এদিকে ঈদ সামনে রেখে রেল ও সড়ক পথের পাশাপাশি নৌপথেও যাত্রী বেড়েছে। অবশ্য রাজধানীর সদরঘাটে নেই সেই চিরচেনা রূপ, কারণ দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী পদ্মা সেতু হয়ে বাড়ি যাচ্ছেন। তবে পোশাক কারখানা ছুটি হলে যাত্রী কিছু বাড়বে বলে আশা করছেন লঞ্চ সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে রাজধানীর সদরঘাট টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৫টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, আর টার্মিনালে ভিড়েছে ৪৩টি লঞ্চ। শহরের কর্মব্যস্ততা ছেড়ে পরিবার পরিজন নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আসলে বছরে একবার মা থাকে বাড়িতে, গ্রামের বাড়ি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। শ্বশুরবাড়িতে ঈদ করার উদ্দেশ্যে প্রতিবারই যাওয়া, আর এবারও যাওয়া হচ্ছে। তাই বিয়ে হয়েছে, তাই জামাই নিয়ে ঈদ করতে যাচ্ছি বরিশালে। প্রথমবার মতো বরিশালে যাচ্ছি শ্বশুরবাড়িতে ঈদ করতে। ঈদুল ফিতরের লম্বা ছুটিতে দাদু বা নানা বাড়িতে যাওয়ার এক ভিন্ন অনুভূতি শিশু কিশোরদের। নানা বাড়ি যে আমার কাজিনদের সাথে খেলি, ভাল লাগে। অন্যান্য সময় তেমন যাওয়া হয় না, এই জন্য একটু বেশি থাকি আমরা এখানে। আমি মার সাথে দাদুর সাথে গ্রামে যাচ্ছি ঈদ করতে। পদ্মা সেতু চালুর পর নৌপথে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীর চাপ বেশ কমে গেছে। ঈদেও প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। 1 মাস পরে যা ঈদের আশায় প্লেস করছি, ঈদের মধ্যে যাত্রী নাই। সামনে 29 তারিখ 28 তারিখ হয়তো বা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু গার্মেন্টসটা এখনো ছুটি হয়নি। তারা বলছেন শনিবার পোশাক কারখানা ছুটি হবে, তখন যাত্রীর সংখ্যা কিছু বাড়বে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার ঈদুল ফিতরে টানা 9 দিনের ছুটি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে, এতে নিরাপত্তার বিষয়ে কোনো আশঙ্কা নেই। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথাই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। 9 দিনের ছুটিতে কি মেসেজ আমাদের? আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজের দেশে মিয়ানমারে প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় তিনি আহ্বান জানিয়েছেন। এশিয়াকে শক্তিশালী করতে 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া BFA বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি। মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। 7 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ 1.2 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের নাগরিক। এশিয়ার নেতাদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে হবে। এশিয়াকে শক্তিশালী করতে 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে গভীর মানবিক সংকট। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ সহায়তার পক্ষে বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে মৌলিক পরিবর্তন আসবে। আগামীকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 29 মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ চীনের স্থানীয় সময় রাত 10:20 দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েংডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সন্ধ্যা 7টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। 4 দিনের সরকারি সফরে আজ কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। বার্তায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ এবং তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ তৈরি করবে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন এই প্রেসিডেন্ট। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। নওগাঁর ঈদ বাজারে জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় ক্রমেই বেড়েছে। ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের জুতার শোরুমে চলছে ছাড়ের হিড়িক। কয়েকদিন পরেই ঈদ উল ফিতর, মেয়েদের প্রসাধনী ছাড়া যেন ঈদের পূর্ণতা পায় না। নওগাঁর বিভিন্ন অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত, সবখানেই জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের তো প্রায় সকল কেনাকাটা এখন আমাদের হয়ে গেছে, এখন জুতা কিনতে এসেছি। বাচ্চাদেরও নেওয়া হয়ে গেছে, সামান্য একটু কসমেটিক্স বাকি ছিল, সেটা ইনশাআল্লাহ নেওয়া হয়ে গেল। নো পাউডার, তারপরে কাঁকড়া ব্যান্ডগুলো, যে অর্নামেন্টগুলো, আমার খুবই ভালো লাগছে কেনাকাটা করে, শপিংগুলো খুবই ভালো এসেছে। এদিকে দোকানিরা যাতে বেশি দাম নিতে না পারে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অনেক দোকানীকে বিভিন্ন অনিয়মের কারণে করা হয়েছে অর্থদণ্ড। 50% অফার দেওয়ার পরে ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবই কেনা হয়ে গেছে, প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে আছে। লাস্ট পর্যায়ে আসছি জুতা কিনতে, জুতা হাতে না গেলে আছে। রোজার শেষ দিকে বেচাকেনা ভালো হওয়ার আশা করছেন বিক্রেতারা। দীপ্ত, বার্তা কক্ষ। আজ পবিত্র লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে শবে কদরের রজনী। মুসলমানদের ধর্মমতে রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দী করে থাকেন। অবৈধ ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের 5.5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। দণ্ডের পাশাপাশি জিকে শামীমের 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে বিচারক উল্লেখ করেছেন। এ সময় জিকে শামীমের 297,8,99,000 টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত। মামলায় তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দেওয়া হয়েছে। ঈদের দিনের খুশি আরও বাড়িয়ে তোলে নতুন টাকার সালামি, কিন্তু সেই খুশিতে এবার ভাটা পড়েছে নতুন টাকা বিনিময় বন্ধ করার নোটিশে। তবে চট্টগ্রামের চড়া দামে ভাসমান দোকানে বিক্রি হচ্ছে নতুন নোট। এটি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। দীপ্ত টিভির ক্যামেরা দেখে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যান এক ব্যক্তি। এ সময় উত্তেজিত জনতা বাকবিতণ্ডায় জড়ান নতুন টাকা বিক্রেতাদের সাথে, কারণ বেশি দামে নতুন টাকা বিক্রির অভিযোগ। 20 টাকা নোটের এক বান্ডিল বিক্রি হচ্ছে 2700 টাকায়। এভাবে
5 থেকে 100 টাকার প্রতিটি বান্ডেলে 400 থেকে 2500 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আগে ছিল 10 টাকা বান্ডিল 200 টাকা করে, এখন 10 টাকা বান্ডিল 700 টাকা করে। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, 1 গুণ না 3 গুণ দামে বিক্রি হচ্ছে আপনার টাকা। এগুলো কি একটা সিস্টেম আছে তো, ওনারা তো যেভাবে টাকাতি করতেছে এখানে দেখার কেউ না বাংলাদেশের মধ্যে। এরা যারা টাকা ব্যবসা এখানে আছে পুরো প্রত্যেকজন একটা সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট বা নিচ থেকে খারাপ লাগে না দিলে, প্রতি বছর দিয়ে আসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান ব্যাংকের কিছু কর্মকর্তার হাত হয়ে তারা পেয়েছেন এই নতুন টাকা। বাড়তি দামে কিনতে হয়েছে বলে দামও এবার বেশি। আগের থেকে এটা আমরা জমাই, এই নতুন টাকাটা জমানোর পরে যে আমরা রমজান মাসে এটা বিক্রি করি, আর অন্য 11 মাস আর নতুনটা বিক্রি করি না। আমরা তো ব্যাংকের কারো থেকে পাই না, এটা হচ্ছে ব্যাংক থেকে মনে করেন টাকা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বের হলে এটা বাইরে যারা পাইকারি সেলার আছে ওনাদের হাতে আসে। তাহলে ব্যাংকের লোকের মাধ্যমে এগুলো বাইরে আসে, বাইরে যারা আপনার পাইকারি যারা আছে তারা কিনে এগুলো আগে রাখে, এরপরে এগুলা তারা যখন টাকার দাম একটু বাড়তি হয় তখন ওনারা ফুলসেলে আমাদের কাছে বিক্রি করে। বাংলাদেশ ব্যাংক গত 10 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এবার ঈদের আগে নতুন টাকা বিনিময় হবে না বলে জানায়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চীনে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মুসলিম সম্প্রদায়। দেশটির সিচুয়ান প্রদেশে 8 কোটির বেশি অধিবাসীর মধ্যে 2 লাখের মতো মুসলমান রয়েছে। রমজানে প্রদেশটিতে মসজিদ ভিত্তিক ইফতারের আয়োজন করা হয়, যাতে থাকে নানা বৈচিত্র্য। আজানের সুরেলা ধ্বনির সঙ্গে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চমৎকার এই দৃশ্যের দেখা মিলল চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের সানজাং মসজিদে। দেশটিতে হুইয়েই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই প্রদেশভিত্তিক ইফতার আয়োজনে নানা বৈচিত্র্য চোখে পড়ে। সুবিন্যস্ত টেবিলে সাজানো রোজাদারদের ইফতার। প্রথম ধাপে কেবল খেজুর, চা এবং এক প্রকার স্যুপ। সারাদিন রোজা রেখে এভাবেই ইফতারের শুরু মোনাজাতে। নামাজে অংশ নেন ইফতারের আগত সকলেই। পুরুষের পাশাপাশি এখানে নামাজের জন্য ব্যবস্থা রয়েছে নারীদেরও। নামাজের পরে শুরু হয় ইফতারের দ্বিতীয় পর্ব। সেখানে মুরগি ও গরুর মাংসের পাশাপাশি নুডলস সহ মসজিদ থেকে নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। মসজিদের ইফতারে চীনা মুসলিম নাগরিকদের সাথে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্য দেশের মুসলমানরা। Feelings are very good and I feel too much better here and we different dishes we eat. So happy to be here because the way they arrange how to eat here. সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন ইফতারের অভিজ্ঞতা বিরল। তবে এই প্রদেশের চীনা নাগরিকদের আতিথেয়তায় মুগ্ধ তারা। Chinese people, they are helpful and they are very good people, but when we meet Muslim people we always feel good. মানুষগুলো আসলে অনেক বন্ধু। ইফতারের পর আবারও এশার নামাজের জন্য ব্যস্ততা বাড়ে মুসল্লিদের। চীনে মূলত 2,30,00,000 থেকে 2,50,00,000 অনুমান করা হয় মুসলিম মানুষজন রয়েছেন। এই স্বল্প সংখ্যক মানুষজন এই বড় দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চীনে মূলত উইঘুর, তাজিক, উজবেক, কিরগিজ সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা বসবাস করেন। আজকে তেমনি আমরা সিচুয়ান প্রদেশের চেংদুতে একটি মসজিদে সবাই বসে একসঙ্গে ইফতার করলাম এবং আপনাদের বাড়তি তথ্যগুলো জানবার প্রয়াস ছিল। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, চেংদু, চীন। গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানৌয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকার নানা জায়গায় চালানো হয় হামলায় প্রাণ গেছে আরও অন্তত 8 ফিলিস্তিনির। গাজায় নতুন করে শুরু হওয়া এক সপ্তাহের হামলায় 1,42,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে নির্বাচন ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির বিক্ষোভকারীরা। খেলার খবর। ক্রিকেটার তামিম ইকবালকে আজ সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তাকে ঈদের আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। তবে তামিমকে জীবনাচারে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।
সোমবার বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। দুদিন আগে সাভার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে স্থানান্তর হওয়া এই তারকা ক্রিকেটারের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার সিসিইউ থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ আগে ইকো করেছি। ইকোতে সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড, ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। আমরা ইনশাআল্লাহ আজকে তো ক্যাবিনে দিলাম, আমরা অ্যাসেস করব, মোবিলাইজ করব, হাঁটাবো, সেই জন্য আমরা অ্যাসেস করবো। এটা শুরু করে ইনশাআল্লাহ ছেড়বো, সেটা আপনাকে এখন বলতে পারছি না, হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম বসে। চিকিৎসক বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তামিমের জীবন আচারে পরিবর্তন আনতে হবে। ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলে হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলো থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন এন্ড ড্রাগস। হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। হার্ট অ্যাটাকের শিকার হওয়ায় তামিম ইকবাল মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানান এই বিশেষজ্ঞ। সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারতেছে না, বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি, কার্ডিয়াক কাউন্সিলিং। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আজ ইংল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেনসেশন হামজা দেওয়ান চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 0-0 ড্র করেছে বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। প্রথম ম্যাচেই নিজের দক্ষতার পরিচয় দেন এই খেলোয়াড়। ম্যাচ শেষে বুধবার বিকেলে ভারত থেকে ঢাকায় পৌঁছায় বেঙ্গল টাইগাররা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছে আদালত। আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চলছে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঈদ যাত্রা চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ, সড়ক নৌপথেও ভিড়। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ান নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তি টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।